ক্লাসের সবচেয়ে সেরা দুই সুন্দরী ইভা ও সাদিয়া দুজনেই ক্লাসের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে শিহাবের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু কেউ সে কথা বলতে পারেনি কখনো তাকে। তবে শিহাব মনে মনে ভালোবাসে সাদিয়াকে। একদিন ভার্সিটি শেষে ফেরার পথে ইভা শিহাবের পথ আটকালো। শিহাব, একটু সময় হবে তোমার? বলো। আমার সাথে একটু নির্জনে আসতে পারবে? আচ্ছা চলো, ক্যান্টিনের পেছনের দিকে। ক্যান্টিনের পেছনে আসার পর শিহাব বলল, কি কথা? মানে শিহাব, আমি কি তোমার প্রেম ভিক্ষা পেতে পারি? ওইদিকে সাদিয়া তাদেরকে নির্জনে যেতে দেখে আড়াল থেকে ওদের কথা শুনতে লাগলো। শিহাব বলল, কিন্তু ইভা, আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না। আমি সাদিয়াকে ভালোবাসি। আড়াল থেকে শিহাবের কথা শুনে সাদিয়ার চিত্ত যেন নেচে উঠল। দৌড় দিয়ে শিহাবকে জড়িয়ে ধরল। তারপর দুজনের প্রেমের জয় হলো। আর ইভা, সে জলভরা চোখ নিয়ে বাড়ির দিকে রওনা দিল। প্রতিদিন সে দেখে শিহাব ও সাদিয়ার হাসি হাসি মাখামাখি। অবাধ্য চোখ যেন তার আর বাধা মানে না। নিচের দিকে তাকিয়ে সে অশ্রু বর্ষণ করে। বুক থেকে প্রাণটা যেন বের হয়েও বের হতে চায় না। ছটফট করতে থাকে তার অবহেলিত হৃদয়। তারপর একদিন খুব ভোরবেলায় শিহাবের বাড়িতে গেল ইভা। জানালার ফুটো দিয়ে শেষবারের মতো দেখল শিহাবের ঘুমন্ত মুখ। কত মায়া তার মুখে। ইস, একবার যদি মুখে হাত বইলে দিতে আদর করতে পারত সে। শিহাব, এত অধুরা হলে কেন তুমি? কেন হৃদয়টা বুঝল না? চোখের জল মুছতে মুছতে দ্রুত পেকে চলে গেল। ফোনের আওয়াজে ঘুম ভাঙল শিহাবের। তার বন্ধু রনি ফোন দিছে। ফোন রিসিভ করলো সে। হ্যাঁ রনি, বল। শিহাব, খবর শুনেছিস? কি খবর? ইভা আত্মহত্যা করেছে। হোয়াট? চমকে উঠল শিহাব। তাড়াতাড়ি চলে গেল শিবাদের বাড়ি। লাশের দিকে তাকালো। চোখ দুটো তখনও খোলা ছিল, যেন শিহাবকে দেখার স্বাদ তখনও তার মেটেনি। শিহাব খুব বুঝতে পেরেছে তার মৃত্যুর জন্য দায়ী সে নিজে। কিন্তু ইভা মৃত্যুর আগে একটা কাগজে লিখে দিয়েছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। দয়া করে আমার লাশটাকে পোস্টমর্টেমের নামে কাটাছেড়া করতে দিও না। মৃত্যু পরন্ত তার কষ্ট পেতে চাই না। বিদায় পৃথিবী। অতৃপ্ত হৃদয় নিয়ে উপরে পাড়ি দিলাম। অজান্তেই চোখের কোণে জলের রেখাপাত সৃষ্টি হলো তার। এবার মৃত্যুর পর শিহাব কিছুদিন অ্যাবনর্মাল জীবন কাটালো। তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যায়। দিন কেটে যায়, মাস কেটে যায়, তারপর বছর। এভাবে স্মৃতির পর্দা থেকে ইভার চেহারাটা মুছে যেতে থাকলো। ইভা একদিন সবার ধূসর স্মৃতিতে পরিণত হলো। শিহাব আর সাদিয়া প্রেমও বেশি দিন টিকল না। সাদিয়ার বিয়ে ঠিক করেছে কোন এক বড়লোকের সাথে। সাদিয়া রাজি এই বিয়েতে। বড়লোক হাতছাড়া করলেই শেষে কপালে তুষ দিতে হবে। অনেক বুঝিয়েও সে ফেরাতে পারল না সাদিয়াকে। শিহাবের এখন খুব করুণ অবস্থা। এই মেয়েটার জন্যই শিবাকে হারিয়েছে। আর আজ সাদিয়া চলে গেল রাতের ঘুম হারাম করে। গভীর রাত। শিহাব লাইট অফ করে কাঁদতে লাগলো। হঠাৎ একটু মৃদু বাতাস বয়ে গেল। শিহাব অনুভব করলো কে যেন নরম হাতে তার চোখের জল মুছে দিল। কে? চিৎকার করে উঠল শিহাব। তাড়াতাড়ি লাইট অন করলো সে। কোথাও কেউ নেই, কিন্তু রুমের ভেতরে তখন একটা খুব পরিচিত পারফিউমের গন্ধ ছড়িয়ে আছে, যে পারফিউমটা ব্যবহার করতে বা। লাইট অফ করে আবার শুয়ে পড়ল শিহাব। কেউ যেন তার কানে কানে ফিস ফিস করে বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে শিহাব। এবার তো বুঝতে পারছো হৃদয়টা ভেঙে গেলে কত যে যন্ত্রণা হয়। শিহাব আবারও চিৎকার করে লাইট অন করলো। আবারও কাউকে দেখতে পেল না। ভাবলো হয়তো মনের ভুল, মানসিক চাপে হয়তো এমনটা হচ্ছে। অনেক কষ্টে রাতটা কাটালো সে। পরদিন সাদিয়ার এঙ্গেজমেন্ট। পাত্রপক্ষ যখন রিং পরাতে আসলো, শিহাব তখন হানা দিল সেখানে। কিন্তু তাকে সাদিয়ার চাচারা আটকে রাখলো একটা রুমে। সাদিয়াকে রিং পরিয়ে চলে গেল পাত্রপক্ষ। তারপর গভীর রাতে সবাই মিলে ওই রুমে গেল যেখানে আটকে রাখা হয়েছে শিহাবকে। সাদিয়ার বাবা বললেন, আমার মেয়ের পিছু ছেড়ে দেন, নইলে কিন্তু বাঁচতে দেব না, একদম গুম করে ফেলবো। শিহাব জানে সাদিয়ার বাবার কথাটা মিথ্যে না। উনি পারবেন গুম করতে, কারণ আগেও করেছেন। আশরাফ নামের একজনের সাথে তার বৈষয়িক ঝামেলা ছিল। তারপর একদিন আর আশরাফকে খুঁজে পাওয়া যায় না। সবার ধারণা আশরাফকে সাদিয়ার বাবা আমজাদ খান খুন করে গায়েব করে দিয়েছেন। কিন্তু প্রমাণের অভাবে আমজাদ খান আইনের ধোঁয়াছোঁয়ার বাইরে। ক্ষমতাশীল লোক হলে যা হয় আর কি। সাদিয়াকে শিহাব এত বেশি ভালোবাসে যে মৃত্যুকে সে পড়াও করে না। বলল, আমাকে গুম করার ভয় দেখে লাভ নেই, আমি সাদিয়ার পিছু ছাড়ব না। তার কথা শেষ না হতেই সবাই মিলে শিহাবের শ্বাসরোধ করল। তারপর তাকে নিয়ে গেল কবরস্থানে। তারা কবর খুঁড়তে লাগলো। কবর খোঁড়া শেষ হলে শিহাবের অজ্ঞান দেহটা কবরে ফেলল।
যখন মাটি দিতে যাবে তখনই হঠাৎ শুনতে পেল একটা নূপুরের ধ্বনি। কে যেন আসছে। নূপুরের ধ্বনিটা ধীরে ধীরে কাছে চলে আসছে। আবছা চাঁদের আলোয় দেখা গেল কবরস্থানের গেট দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে একটা মেয়ে। পরনে একটা সাদা শাড়ি, শাড়ি আঁচলটা তার বাতাসে দুলছে, চুলগুলো উঠছে, অথচ আশেপাশে তাদের বাতাসের কোন অনুভূতি নেই। মেয়েটা হেঁটে তাদের দিকে আসছে। আমজাদ সাহেব ভাবলেন একসাথে মেয়েটাকেও গায়েব করতে হবে, কারণ তিনি তার পাপের প্রমাণ রাখতে পছন্দ করেন না। টর্চের আলো ফেললেও তিনি মেয়েটার মুখে, তারপর ভূত দেখার মতো চমকে উঠলেন। এই মেয়েটা সাদিয়ার সাথে অনেকবার এসেছিল তাদের বাড়িতে, কিন্তু সে তো মারা গেছে। তাহলে এই মেয়েটা কে? বাবার সময় আর নেই, দূরে পালাই সবাই। এবার শিহাবকে তুলল কবর থেকে। তার স্পর্শে শিহাব যেন জ্ঞান ফিরে পেল। অনুভব করলো কে যেন তাকে দুহাতে তুলে নিয়ে হাঁটছে। খুব ভালো লাগছে তার, এত ভালো কখনো লাগেনি। কিন্তু বাতাসে এটা কিসের সুগন্ধ ছড়িয়ে আসছে? এটা সে পারফিউমের গন্ধটা না, যেটা ইভা ব্যবহার করত। তাড়াতাড়ি চোখ খুলল শিহাব, দেখলো সে তার বেডে শুয়ে আছে। আশেপাশে কেউ নেই, শুধু সেই পারফিউমের গন্ধটা নাকে লেগে আছে আর মাথাটা ঝিমঝিম করছে। অনেক মেরেছে ওরা তাকে, মাথায় প্রচন্ড প্রকার আঘাত করেছে। তারপর আর কিছু মনে নেই। কিন্তু সে এখানে এলো কি করে? আর জামাতে এত মাটির দাগ কেন? রহস্যটা কি বুঝতে পারল না শিহাব। ভাবতে ভাবতে চোখে আর ঘুম এলো না। সকালে বাড়িতে পুলিশ দেখে শিহাব অবাক হলো। তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমজাদ খানের খুনের দায়। গতরাতে কে যেন কবরস্থানে মাথাটা নিচের দিকে দিয়ে পা দুটো উপরে দিয়ে শরীরের অর্ধেক তার পুঁতে রেখেছে একটা কবরে। সকালে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। কবরের পাশে শিহাবের হাতখড়ি পাওয়া যায়, তাই পুলিশ সন্দেহ করে শিহাবকে নিয়ে যায়। আমজাদ খানের পরিবারের দাবি এখন শিহাবই করেছে, শিহাব খুন করেনি। একথা পুলিশ বিশ্বাস করতে রাজি না। সারাদিন অনেক অত্যাচার করলো তার উপর, রাতেও রেহাই দেয়নি। ডিউটি শেষ ইন্সপেক্টর আবির অনেক রাতে বাসায় ফিরছিল। হঠাৎ তার বাইকটা খারাপ হয়ে গেল। সাহায্যের জন্য কাউকে পেল না নির্জন রাস্তায়। বাইকটাকে ঠেলে ঠেলে সে বাসায় ফিরছিল। শুনশান নীরবতা চারিদিকে। হঠাৎ প্রচণ্ড এক দমকা বাতাস শুরু হলো। শুনতে পেল একটু নূপুরের ধ্বনি। সাদা শাড়ি পরা একটা মেয়ে দেখতে পেল। তারপর বাতাসে তার চুলগুলো আর শাড়ির আঁচল উঠছে। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। ইবা হঠাৎ এক ভয়ঙ্কর রূপ ধারণ করল, যা দেখে যে কেউ ভয়ে আধমরা হয়ে যাবে। ইন্সপেক্টর আবিরও ভয় কুকড়ে গেল। বাইকটা ফেরে পালাতে চাইল, কিন্তু যেদিকে পালাতে যায় সে শুধু ভয়ঙ্কর ইভাকে দেখতে পায়। চারিদিক থেকে ইভা তাকে ঘিরে ফেলেছে। ইন্সপেক্টর আবির আশ্চর্য হলো, একজন হঠাৎ এতজন হয়ে গেল কি করে? প্রাণপণে চিৎকার করতে লাগলো আবির, কিন্তু কোনো লাভ হলো না। ইভা তখন এক ভয়ঙ্কর কণ্ঠে বলল, অনেক অন্যায় করেছিস ইন্সপেক্টর, তুই বাঁচবি না। প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো। শিহাব নামের যে ছেলেটাকে ধরেছিস তাকে ছেড়ে দিতে হবে। সে খুন করেনি। আমজাদ খানকে আমি খুন করেছি, তার বাসা থেকে তুলে নিয়ে গিয়ে। কালকের মধ্যে যদি শিহাব ছাড়া না পায়, তুই আর জীবনে আশা করতে পারবি না। নিচে ধ্বংস ডেকে আনিস না তুই। কাঁপতে কাঁপতে ইন্সপেক্টর আবির বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ছেড়ে দেবো, শিহাবকে আমি ছেড়ে দেবো, প্লিজ আমাকে বাঁচতে দাও। ভয়ঙ্কর খাসি দিয়ে ইবা তখন কোথায় যেন মিলিয়ে গেল। ইন্সপেক্টর আবির যখন জ্ঞান হারিয়ে সেখানে পড়ে থাকলো সারা রাত। শিহাব ছাড়া পেলেও অবস্থা তার বলার মতো না। এত মার খেয়ে কোনো স্বাভাবিক মানুষ কি আর ঠিক থাকতে পারে? হাসপাতালে ভর্তি করালো তাকে অজ্ঞান অবস্থায়। ইন্সপেক্টর আবির নিজে দায়িত্ব নিল তার, নিজে তাকে হাসপাতালে নিয়ে গেল। তার বাবা আর মার সাথে যোগাযোগ করে শিহাবের অবস্থা জানিয়ে হাসপাতালে আসতে বলল। শিহাবের কেবিন থেকে বের হলো ডাক্তার ইমতিয়াজ। তার পথ আটকালো সাদিয়ার ছোট চাচা। আড়ালে নিয়ে গেলেন তিনি ডাক্তারকে। জিজ্ঞাসা করলেন, রোগীর অবস্থা কেমন? ডাক্তার বললেন, অবস্থা একটু ভালো হয়েছে এখন। আপনার জন্য একটা অফার নিয়ে এসেছি, কাজটা করতে পারলে অনেক টাকা পাবেন। কি অফার? রোগীকে মেরে ফেলতে হবে, বিনিময়ে যত টাকা চান পাবেন। লুফি ডাক্তার দ্বিতীয়বার ভাবল না, সাথে সাথে লুফে নিল অফারটা। পরস্পর হাত মেলাল তারা। দুজনে কেউই হয়তো খেয়াল করেনি একটু দূরে অশরীরী ইভা দাঁড়িয়ে আছে আর বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে ঠিক দুজনের দিকে। ডাক্তার ইমতিয়াজ খারাপ উদ্দেশ্য নিয়ে শিহাবের কেবিনে ঢুকল, কিন্তু শূন্য কেবিনে তিনি কাউকেই খুঁজে পেলেন না। দ্রুত বেগে তিনি বের হলেন হাসপাতাল থেকে। চাঁদের আবছা আলোয় তিনি দেখতে পেলেন শিহাব একটি মেয়ের কাঁধে মাথা রেখে হাঁটছে। ডাক্তার ইমতিয়াজ পিছু নিলেন তাদের। অশরীর ইভা শিহাবকে দোয়াতে করে তুলে নিল। শিহাব তখন অজ্ঞান। ইভা তাকে নিয়ে একটা পোড়া বাড়ির থেকে যাচ্ছে।
ডাক্তার ইমতিয়াজও পিছু পিছু যাচ্ছে। একসাথে দুজনকে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবেন তিনি। এবার শিহাবকে পোড়াবাড়ির ভেতরে শুয়ে দিয়ে পেছনে না তাকিয়ে বলল, ডাক্তার, এসেছিস, ভালো করেছিস, আজ প্রতিশোধ নেব আমি। এবার মুখের দিকে চোখ পড়তেই চমকে উঠলেন ডাক্তার ইমতিয়াজ। আরে, এই মেয়েটাকে তো সে নিজে হাতেই পোস্টমর্টেম করেছিল। মরার আগে মেয়েটি পোস্টমর্টেম না করতেই লিখে খেয়েছিল, কিন্তু পুলিশ তা মানেননি। পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয় ডাক্তার ইমতিয়াজের হাসপাতালে। চিনতে পেরেছিস ডাক্তার? চিনতে পেরেছিস আমাকে? চিৎকার করে উঠল অশরীর রিভা। ডাক্তার ইমতিয়াজ ভয়ে ভয়ে বললেন, হ্যাঁ, চিনতে পেরেছি। কিন্তু তুমি তো? হ্যাঁ, আমি মরে গেছি, আবার ফিরে এসেছি, প্রতিশোধ নেবা আজ আমি। মনে পড়ে ডাক্তার সেদিন পোস্টমর্টেমের দিনে আমার মৃতদেহের দিকে কি লোভাতু দৃষ্টিতে তাকিয়েছিল। মনে পড়ে সেদিন পোস্টমর্টেম নামে সবাইকে কক্ষ থেকে বের করে দিয়ে আমার ডেড বডি নিয়ে কি নিষিদ্ধ খেলায় মেতেছিল। ছি ডাক্তার, ছি, তোর বেঁচে থাকার অধিকার নেই। ডাক্তার ইমতিয়াজ দৌড়ে পালাতে চাইলেন, কিন্তু এবার তার চারপাশে ঘূর্ণিপাকের মতো চক্রাকারে ঘুরতে লাগলো। ডাক্তার মাটিতে পড়ে গেলেন। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, মিনতি করলেন ডাক্তার ইমতিয়াজ। ক্ষমা? ভয়ঙ্কর এক অট্টহাসি হাসল ইভা। তার এই হাসিতে পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। হঠাৎ তার দুহাত থেকে খুঁড়ের মতো লম্বা লম্বা নখ বের হলো। সেই নখ দিয়ে ডাক্তার ইমতিয়াজের পেট চিরল, যেভাবে লাশের পোস্টমর্টম করে। ডাক্তার ইমতিয়াজ শুধু একটা জোরে আর্তনাদ করতে পারলেন, তারপর তার দেহ অসাড় হয়ে গেল। পেট থেকে তার নাড়ি ভুড়ি বের করে ফেরাচ্ছি বা অন্তত শিয়ার শুকনো খাদ্য মিলবে। তারপর শিহাবের দিকে এগিয়ে গেল সে। শিহাবকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে শিহাবের বাড়ির দিকে হাঁটতে লাগলো অশরীর রিভা। ভয়ঙ্কর এক গর্জন শোনা গেল হঠাৎ পেছন থেকে। এবার ঘুরে তাকালো, দেখলে একটা ভ্যাম্পায়ার ইতিমধ্যে ডাক্তার ইমতিয়াজের সব রক্ত চুষে খেয়ে ফেলেছে। কিন্তু রক্তের নেশা তার তখনও কাটেনি, আরও রক্ত চাই তার। জীবন্ত মানুষের গন্ধ নাকে আসতেই ভ্যাম্পায়ারকে এগিয়ে যেতে লাগলো শিহাবের দিকে। অশরীর রিভা শিহাবকে মাটিতে শুয়ে দিল, তারপর দ্রুত বেগে শকুনের মতো ছবল মেরে শিহাবের কাছে থেকে নিরাপদ দূরত্বে নিয়ে গেল ভ্যাম্পায়ারটাকে। প্রথমে সে ভ্যাম্পায়ারটার লম্বা লম্বা দাঁতগুলো ভেঙে দিল, যে দাঁতগুলো দিয়ে তারা মানুষের ঘাড় মোটকে রক্ত চুষে খায়। এই ভ্যাম্পায়ারটা তার ভালোবাসার মানুষটির রক্ত খেতে চেয়েছে, আজ তাকে জীবন্ত ছাড়বে না সে। খুরের মতো লম্বা লম্বা নখগুলো আবার বের করলো এবার। তারপর ভ্যাম্পায়ারটাকে পা থেকে মাথা পর্যন্ত দুইটা ভাগে ভাগ করে ফেলল। ছটফট করতে করতে মারা গেল ভ্যাম্পায়ারটা। শিহাব অস্তিত্বর কোথাও খুঁজে পেল না। চারিদিক নিস্তব্ধ, নির্জন। শিহাবকে যে জায়গাটিতে শুয়ে দিয়েছিল সেই জায়গাটাও শূন্য। অজ্ঞান শিহাবের পক্ষে নিজে নিজে বাসে যাওয়া সম্ভব না। শিহাবের বিপদ অনুমান করলে বা তারপর এক ভয়ঙ্কর চিৎকার দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল সে। যখন জ্ঞান ফিরে এলো, শিহাব দেখল তার পাশে একটা মেয়ে বসে আছে। টানা টানা চোখ, গোলাপি ঠোঁট, মায়াবী চেহারা, আর ঠোঁটে পাগল করা এক হাসি। শিহাব তাকে জিজ্ঞাসা করল, কি আপনি, আর আমি বা কোথায় এলাম? মেয়েটি জবাব দিল, আমি আশামণি, জিনের মেয়ে। পথে একটা মানব যুবককে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সাথে নিয়ে এলাম। আসলে তোমার সুন্দর চেহারাটা দেখিয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই নিয়ে এলাম। কিন্তু আমি তো এখন বাসায় যেতে চাই। তোমাকে তো যেতে দেওয়া হবে না। আমি তোমাকে বিয়ে করতে চাই, তারপর তুমি আমাদের জগৎ থেকে যাবে। না, অসম্ভব, চিৎকার করে উঠল শিহাব। আমি সাদিয়াকে ভালোবাসি। সাদিয়া? সে যদি পৃথিবীতে না থাকে তখন? মানে কি বলতে চাও তুমি? মেরে ফেলবো আমি সাদিয়াকে। কথাটা শেষ করেই দ্রুত বেগে বেরিয়ে গেল আশামণি শিহাবকে আটকে রেখে। রাত বাজে 2টা। তখন একটা কালো রঙের গাড়ি খুব স্পিডে ছুটে চলেছে মেন রোড ধরে। ড্রাইভিং সিট আছে বিশিষ্ট শিল্পপতি শরীফ চৌধুরী, আর পাশে বসে আছে তার হবু স্ত্রী সাদিয়া। পার্টি শেষ করে বাসায় ফিরছিল তারা। হঠাৎ দেখতে পেল তার একটা মেয়ের আকৃতিতে কিছু একটা দাঁড়িয়ে আছে। শরীফ গাড়িটাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু মেয়েটাকে পিষে দিল গাড়ির চাকা দুটো। স্পিড কমাতে পারেনি সে। দাঁড়িয়ে যখন থামলো, দুজনে গাড়ি থেকে নামলো। দূরে গেল সে অ্যাক্সিডেন্টের জায়গায়, কিন্তু আশ্চর্য, সেখানে অ্যাক্সিডেন্টের চিহ্ন মাত্র নেই। কেউ যেন হঠাৎ অট্টহাসিতে হেসে উঠল। মনে হলো কেউ তাদের অবস্থা দেখে বিদ্রুপের হাসি হাসলো। দুজনে একসাথে চিৎকার করে উঠল। কে? আড়াল থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে তাদের সামনে হতে হলো ভয়ঙ্কর এক নারী মূর্তি। বিদ্রুপ করে বলল, তোরা আমাকে গাড়িতে পিষে মেরে ফেললি। ভয় পেয়ে দুজন দৌড়ে গেল গাড়ির দিকে। গাড়িতে যখন উঠতে যাবে তখন দেখতে পেল ড্রাইভিং সিটে বসে আছে সেই নারী ভূতটা। হলুদ দুটো চোখ তার তাকিয়ে আছে দুজনের দিকে।
মুখে সেই বিদ্রুপের হাসি লেগে আছে তার। বলল, অনেকদিন ধরে ক্ষুধার্ত, আজ তোদের খাবো। হাত দুটো বাড়ালো সে দুজনের দিকে। দুজন আবার পেছনে ঘুরে পালাতে যাবে, তখনই কেউ একজনের সাথে ধাক্কা খেলো। দেখলো সে ভূতটা, গাড়ির ড্রাইভিং সিটে নেই সে। দুজনের দিকে আবারও হাত বাড়ালো সে। চিৎকার করে মুখ ঢেকে ফেললো তারা। হঠাৎ একটা আলোর ঝিরিকে সে ভূতটাকে আক্রমণ করলো। আলোর ঝিরিকটা ধীরে ধীরে একটা মেয়ের আকৃতি ধারণ করলো। ভূত আর সেই মেয়ের মধ্যে তখন যুদ্ধ লেগে গেল। সাদিয়া আর শরীফ তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি ছেড়ে দিল, গাড়ির স্পিড বাড়িয়ে দিল। কিছু দূর গিয়ে গাড়ি আপনা আপনি থেমে গেল। কি হচ্ছে সব, কিছু বোঝা যাচ্ছে না। হঠাৎ সামনে এলো অপরূপ সুন্দরী এক মেয়ে। মেয়েটা গাড়িটাকে ওভারব্রিজ থেকে ফেলে দিল, জোরে হেসে উঠল, তারপর চিৎকার করলো, শিহাব শুধু আমার, এই আসামনির কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তাকে। আচমকা উঠল পরের ঘটনাটি। শরীফের গাড়ি নিচে পড়তে যাচ্ছে, আর তখনই আগে সেই আলোর জিরিতে সে গাড়িটাকে দৌড়ে ফেলল। গাড়িটাকে আবার উপরের দিকে উঠাতে দেখে আসামনি আশাহত হলো। কে তার কাছে বাধা দিল? কেই নতুন শত্রু? লড়ার জন্য প্রস্তুত হলো সে। গাড়িটাকে ওভারব্রিজের উপর রেখে ওই আলোর ঝিলিকটা ঘূর্ণি পাখির মতো ঘুরতে ঘুরতে একটা নারী মূর্তি ধারণ করলো। তারপর সে আসামনের দিকে এগিয়ে যেতে লাগলো। আসামনি একটু ভয় পেল। সে বলল, কে তুমি? দেখো, তোমার আর আমার মাঝে কোনো শত্রুতা নেই, সরে যাও তুমি। ওই সাদিয়া বেঁচে থাকলে আমি কখনো শিহাবকে পাবো না। শিহাব কোথায়? ওকে আমি আমাদের জিনের জগতে নিয়ে গেছি। আশামনির কথা শেষ না হতেই নতুন শত্রু তাকে আক্রমণ করলো। আশামনি তখন সেখান থেকে অদৃশ্য হয়ে পালিয়ে গেল। সাথী এবং শরীফ গাড়ি থেকে বের হলো। কে উপকারের বন্ধু যে তাদেরকে দুইবার বাঁচিয়েছে, দেখার জন্য তারা ওর দিকে তাকালো। তারপর চমকে উঠল সাদিয়া, বলল, ইভা তুই? ইভা কোন উত্তর না দিয়ে অদৃশ্য হয়ে গেল। তার প্রথম কাজ এখন শিহাবকে বাঁচানো। আশামনি শিহাবের কাছে এসে বসলো, মাথায় তার হাত বুলিয়ে বলল, হে মানব যুবক, এত সুন্দর হওয়ার কি দরকার ছিল তোমার? কেন আমি জিন হয়ে তোমার প্রেমে পড়লাম? প্লিজ বিয়ে করো আমায়। শিহাব বলল, না আশা, প্লিজ আমাকে যেতে দাও। কার জন্য যেতে চাইছো তুমি? যে কিনা কয়েকদিন পর আরেকজনের বউ হবে তার জন্য। আমি সাদিয়াকে বোঝাবো, তাকে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে, ফিরে আসবে আমার কাছে। দয়া করে আমাকে যেতে দাও, সেই সুযোগ তুমি পাবে না, বলল আশামনি। দেখি কি করে আটকে রাখতে পারো তুমি তাকে। হঠাৎ এক নারী কণ্ঠে চমকে উঠল আশামনি। পেছনে ফিরে দেখলো ইভা দাঁড়িয়ে আছে। ইভা তখনও শিহাবকে দেখা দিল না। শিহাব শুনতে পেল না ইভার কথা। সে দেখল আশামনি অদৃশ্য কেউ একজনের সাথে যুদ্ধ করছে, কিন্তু বেশিক্ষণ পেরে উঠল না সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়ে। পরাজিত হলো আশামনি, আর পরাজয় মানে মৃত্যু। শিহাব জীবনের প্রথম দেখল চোখেরই সামনে একটা জিনের মেয়ের মৃত্যু, তাও খুব অদ্ভুতভাবে। অদৃশ্য কোন এক শক্তি সে তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। এত কিছু দেখে সে আবার স্বাভাবিক থাকতে পারল না। অজ্ঞানে পড়ে যাওয়ার মুহূর্তে জোরে ফেলল ইভা তাকে। তারপর শিহাবকে কোলে নিয়ে এগিয়ে চলল গন্তব্যে। শিহাবের জ্ঞান ফিরে এলে সে নিজেকে তার বেডে আবিষ্কার করলো। অবাক হলো সে, এটা কিভাবে সম্ভব? সে তো জিনের জগতে ছিল, তাহলে এতক্ষণ কি তবে সে স্বপ্ন দেখছিল? আশামনির চেহারাটা ভেসে উঠল চোখের সামনে, ভেসে উঠল তার গাড় থেকে মাথার আলাদা হয়ে যাওয়া দৃশ্যটা। এই সবকিছু কি তবে স্বপ্ন ছিল? আরো অবাক হলো সে তার ব্যাচেলর রুমটাকে সুন্দর পরিপাটি করে সাজানো দেখে। কি করেছে এসব? সবচেয়ে বেশি অবাক হলো সে কিচেন রুমে গিয়ে। পেটে খিদে অনুভব করতে সে কিচেনে গেল রান্না করতে, কিন্তু আশ্চর্য, সবকিছু কে যেন ইতিমধ্যে রান্না করে দিয়ে চলে গেছে। শিহাব দেখলো তার সব পছন্দের আইটেমগুলো রান্না করা। শিহাব মনে করার চেষ্টা করলো, না, তার স্পষ্ট মনে হচ্ছে সে রান্না করেনি। তবে কে করলো এসব? আর ভাবতে পারল না সে। মাথাটা ঝিমঝিম করতে লাগলো। তাড়াতাড়ি খাওয়া শুরু করলো। আশ্চর্য, সব খাবার থেকে সে একটা পারফিউমের সুগন্ধ পাচ্ছে। এবার সে পারফিউম, এবার কি তবে ফিরে এসেছে? না, তা কি করে হয়? অসম্ভব একটা ব্যাপার। মরা মানুষ ফিরে আসবে কিভাবে? মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন জমা হলো তার, যার কোনো উত্তর তার কাছে নেই। পরের দিন আলাভি নামের একজনের সাথে পরিচয় হলো শিহাবের। শিহাব আনমনা হয়ে ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিল। দ্রুত স্পিডে তখন সাদিয়া গাড়ি ড্রাইভ করে আসছিল। উদ্দেশ্য তার শিহাবকে গাড়ির চাকায় পিষে ফেলা। এই শিহাব তার বাবাকে খুন করেছেন। পরক্ষণে কোথা থেকে যেন উদয় হলো এই আলাভি, বাঁচিয়ে দিল সে শিহাবকে। দুজনের পরিচয় হলো তখন।
সে জানতে পারলো আলাপির পৃথিবীতে আপন বলতে কেউ নেই। এটা একটা ভাই ছিল, তাকেও কিছুদিন আগে হারিয়েছে। থাকার মতো কোনো জায়গা নেই তার। সে আলাপিকে নিজের রুমে নিয়ে এলো। আজ থেকে এখানেই থাকবে সে। নতুন বন্ধুকে নিয়ে কয়েকদিন খুব ভালো কাটলো তার। আলাপি খুব মজার মানুষ, শিহাব বুঝলো এরকম একটা বন্ধু পেয়ে সে খুশি। শিহাবকে রান্না করতে হয় না, রুম পরিষ্কার করতে হয় না। প্রতিদিন কেউ যেন তার রুম পরিষ্কার করে, সবকিছু গুছিয়ে রাখে, আর তাদের দুজনের জন্য খাবার তৈরি করে রাখে। কি করে এসব? রহস্যটা এখনো জানা হলো না শিহাবের। একদিন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো দুজন, সে আবার আলবি। গভীর রাতে আলাভি ঘুম থেকে জেগে উঠল। খুব অদ্ভুতভাবে সে তার চোখ দুটো খুলল। শিহাবের শরীরের ওপর উঠে বসল সে। তারপর এক ভয়ঙ্কর রূপ ধারণ করলো, ভ্যাম্পায়ার। মুখের দাঁতগুলো তার অনেক বড় বড়, লম্বা লম্বা হয়ে গেল। লম্বা লম্বা দাঁতগুলো সে শিহাবের ঘাড়ে বসাবার জন্য এগিয়ে নিয়ে গেল। আজ শিহাবের সব রক্ত চুষে খাবে সে। এই ছেলেটার জন্য তার ভাইকে জীবন দিতে হয়েছে অশরীরীর হাতে। আলাপি যে মুহূর্তে শিহাবের ঘাড়ে দাঁত বসাতে যাবে, সেই মুহূর্তে তাকে পেছন থেকে কে যেন টেনে তুলে ফ্লোরে আছাড় মারল। আলাপি দেখল তার পাশে দাঁড়িয়ে আছে তার ভাইয়ের মৃত্যুদাতা, সে অশরীরী। এবার দেরি করল না, খুরের মতো লম্বা লম্বা নখ বের করে ভ্যাম্পায়ারটাকে শেষ করে দিল, যে অবস্থায় করেছিল আগের ভ্যাম্পায়ারটাকে। জোরে কার্তনাদ করে উঠল ভ্যাম্পায়ার আলাপি, তারপর মারা গেল। শিহাবের ঘুম ভেঙে গেল। সে দেখল ফ্লোরে ভ্যাম্পায়ার রূপে আলাপি পড়ে আছে। আশেপাশে আর কাউকেই দেখতে পেল না। আলাপি আসলে ভ্যাম্পায়ার, সে একদিন একটা ভ্যাম্পায়ারের সাথে থেকেছে। ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল শিহাবের। কিন্তু আলাভির অবস্থা কি করেছে? কে তাকে ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচালো? আলাভির প্রাণহীন দেহের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল শিহাব। কে কে করছে এসব? আরো থেকে বেরিয়ে এসো। শিহাবিটাকে কেউ সাড়া দিল না। শিহাব আবার চিৎকার করল, প্লিজ কে তুমি? বেরিয়ে এসো প্লিজ। এবার যেন শিহাব ভেঙে পড়ল একদম। এই কয়েকদিনে তার সাথে যেসব ঘটনা ঘটেছে থাকতে স্বাভাবিক থাকা অসম্ভব। শিহাব মুখ ঢুকে কাঁদতে লাগলো। হাতের একটা নারী কণ্ঠ মিষ্টি সুরে ডাক দিল, শিহাব। শিহাব মুখ ধরে তাকালো, দেখলো তার সামনে দাঁড়িয়ে আছে অশরীরী ইভা। অশ্রুসিক্ত চোখ দুটো তার জলজলা করছে। এবার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুর বন্যা। অশরীরীরাও কাঁদতে পারে। ইভাকে দেখে শিহাব আরো বেশি চমকে উঠল। অবাক হয়ে বলল, ইভা তুমি? হ্যাঁ শিহাব, আমি। অতৃপ্ত হৃদয় নিয়ে পৃথিবী ছেড়ে দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমার আত্মাটা সারাক্ষণ তোমার কাছে পড়ে থাকতো। একটু তৃপ্তি পেতে এসেছি, বিশ্বাস করো। অনেক ভালোবাসতাম তোমায়। তোমাকে যখন চোখের সামনে সাদিয়ার সাথে হাসাহাসি মাখামাখি করতে দেখতাম, আমার বুকের ভেতর থেকে প্রাণটা বের হয়ে যেতে চাইতো। খুব কষ্ট হতো আমার। না পারতাম তোমার কাছে যেতে, আর না পারতাম দূরে যেতে। এতটা ভালোবেসে ফেলেছি তোমাকে। তুমি তখন মিথ্যে প্রেমের মোহে পড়ে আমার দিকে ফিরে তাকাতে না। আমার খুব কষ্ট হতো জানো। আমি শুধু পারতাম না বুকের ভেতর থেকে হৃদয়টাকে বের করে তোমার সামনে রেখে বলতে, শিহাব এ দেখো, আমার হৃদয়টা সারাক্ষণ তোমারই সাধনা করে। কিন্তু সেটা সম্ভব ছিল না। আমার কাছে মনে হতো তখন মৃত্যু যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা অনেক বেশি। তাই আমি মৃত্যুকে বেছে নিলাম। একদিন খুব ভোরবেলায় একটু ঘুম থেকে জেগে উঠেনি তখনও। আমি তোমার বাসায় গিয়ে জানলা দিয়ে দেখলাম ঘুমন্ত তোমাকে। খুব ইচ্ছে হয়েছিল একবার তোমাকে জড়িয়ে ধরে আদর করতে, কিন্তু আমি পারিনি। সেই অধিকারটুকু আমার ছিল না। শেষবারের মতো তোমাকে দেখে চলে গেলাম। তারপর বাসায় এসে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে বিরহের যন্ত্রণা থেকে মুক্তি নিলাম। আমি মরে গিয়ে প্রমাণ করে দিলাম অনেক ভালোবাসি তোমাকে শিহাব, অনেক বেশি ভালোবাসি। কথাগুলো বলতে বলতে হু হু করে কাঁদতে লাগলো ইভা। শিহাব জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি এখন কেন এসেছো? ইভা বলল, আমি এখন মৃত। মরার পরও কি আমাকে তোমার বিরক্তিকর লাগছে? বেঁচে থাকতে তো ফিরেও তাকাতে না। এখন মরার পরও কি আমার জন্য এতটুকু মায়া জন্ম হয়নি তোমার বুকে? এবার চোখে অশ্রুর বেগ বেড়ে গেল। শিহাব জিজ্ঞাসা করলো, তুমি কি প্রতিশোধ নিতে ফিরে এসেছ? শিহাব, তুমি এটা বলতে পারলে? প্রতিশোধ নিতে চাইলে আমি তোমাদের কাউকে বাঁচতে দিলাম না। তুমি আমাকে সহ্য করতে পারবে না ভেবে তোমার সামনে আমি অদৃশ্য থাকতাম। কিন্তু যখন তোমাকে কান্না করতে দেখলাম, আর পারিনি আড়ালে থাকতে, সামনে এলাম তোমার। আমি প্রতিশোধ নিতে চাইলে তোমাকে সাদিয়াকে জিনের হাত থেকে বাঁচাতাম না। আমি শুধু একটু তৃপ্তি পেতে এসেছি। আমার অতৃপ্ত আত্মাটা একটু তৃপ্তি পেলে আমি আবার চলে যাব, আর কখনো ফিরে আসবো না। কিন্তু শিহাব, একটি কথা বল, সাথে তো তোমাকে ভালোবাসে না। আর চুপ করে বা, আমি ওর কথা শুনতে চাই না।
আমি জানি তুমি সাদিয়াকে অনেক ভালোবাসো, কিন্তু আমি তার চেয়ে বেশি ভালোবাসতাম তোমাকে। তুমি বুঝলে না শিহা, আফসোস। তবে একটা কথা, ওইদিন আমি সাদিয়াকে বাঁচিয়েছি শুধু তোমার জন্য। আমার ভালোবাসা সে, তার কিছু হলে তোমার অনেক কষ্ট হতো, তাই বাঁচিয়েছে। বিশ্বাস করো, আমি প্রতিশোধ নিতে ফিরে আসিনি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পর্বটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।